জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আগেই জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে উপজেলায় ভোট নিয়ে ফখরুল, এটা কোনো নির্বাচন না। জানাবো মাঠের কর্মসূচিতে সরব থাকতে চায় বিএনপির মিত্ররা। এবং সর্বশেষ জানাবো এখন যুক্তরাষ্ট্রের অরুচি বিএনপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার বিষয়টি জনসমক্ষে আনার আগে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতি নয়, অন্য অ্যাক্টের অধীন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণা করার কথা জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে এবং দুর্নীতি দমন, সন্ত্রাস দমন ও আন্তর্জাতিকভাবে অন্যান্য ক্ষেত্রে একসঙ্গে কাজ করছি। আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা তা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সেনাবাহিনীর বিষয়, আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ঢাকা সফরের বিষয়ে এক প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড লু এসে বলে গেছেন দুই দেশের মধ্যে অস্বস্তি আছে, এমন বিষয়গুলো পাশে রেখে তারা সম্পর্ক এগিয়ে নিতে চান। আমরাও তাদের একই কথা বলেছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির অভিযোগে কারাগারে গেছেন। মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনে না পেরে এখন ব্যাটারি চালিত রিকশার মধ্যে ঢুকে পড়েছে, তারা এখানে ভর করেছে। মানুষকে মানুষের বোঝা টানা থেকে বেরিয়ে আসতে হবে, তবে এখানে নিয়ন্ত্রণ দরকার। আমরা সেটাই চাই। ভারতের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের নিখোঁজের বিষয়ে জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, দুই দেশের গোয়েন্দারা কাজ করছেন, কি ঘটেছে তারা বলতে পারেন। ভারতের নির্বাচনী জনসভায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বাংলাদেশের প্রসঙ্গ টেনেছেন। এ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের নির্বাচনী জনসভায় কে কি বলল সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচনী জনসভায় অনেকে অনেক কিছু বলে, এটা আমাদের কোনো বিষয় নয়। তিনি বলেন, বৈশ্বিক সংকটে বাংলাদেশ অর্থনীতির অগ্রসরমান, দেশ এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবী খাদ্যের দাম বেড়েছে, ইউরোপে বেড়েছে, বৈশ্বিক পরিপ্রেক্ষিতে আমাদের এখানেও পণ্যের দাম বেড়েছে। বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন কোনো দেশ নয়, তবে সরকার সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পরিপ্রেক্ষিতে ৮০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ৩২টি আন্তর্জাতিক সংস্থা অভিনন্দন জানিয়েছেন। বিশ্ব সম্প্রদায় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে চায়। উপজেলায় ভোট নিয়ে ফখরুল, এটা কোনো নির্বাচন না। চলমান উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের আলখাল্লাপুরে সরকার নির্বাচনের নামে নাটক দেখাচ্ছে, এটা কোনো নির্বাচন হচ্ছে না। বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছরে যে অপকর্ম করেছে সে কারণে তারা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সায় নেই। প্রকৃত অর্থে এর মাধ্যমে কোনো জনগণের রায়ের প্রতিফলন ঘটছে না। মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলেছি ক্ষমতায় যেতে চাই না, একটা সুষ্ঠু নির্বাচন চাই, ভোটের অধিকার চাই। এতে আওয়ামী লীগের এত ভয় কেন? স্বাধীনতা আন্দোলনের মূল দাবি ছিল গণতন্ত্র, সেই চেতনা আওয়ামী লীগ ধ্বংস করেছে। এখন আবার একদলীয় শাসনের দিকে নিয়ে যেতে চায় আওয়ামী লীগ, কিন্তু এর মূল বাধা বিএনপি। মাঠের কর্মসূচিতে সরব থাকতে চায় বিএনপির মিত্ররা। বিগত কয়েক বছরের মধ্যে ২০২৩ সালে রাজপথে বেশ সক্রিয় ছিল বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবিতে সারা বছরের সমাবেশ, র্যালি, গণসংযোগের মতো কর্মসূচি পালন করে দলটি। তবে ২৮ অক্টোবর সমাবেশ ঘিরে সংঘর্ষের পর কোনো আন্দোলনই সে অর্থে বেগবান হয়নি। নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণের মতো নমনীয় কর্মসূচিতে সীমাবদ্ধ ছিল বিএনপি ও মিত্রদের আন্দোলন। ৭ জানুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে আন্দোলনের নির্দিষ্ট কোনো রূপরেখা জনগণের সামনে তুলে ধরতে পারেনি দলটির নেতারা। বিএনপির কোনো নেতা মধ্যবর্তী নির্বাচনের দাবি জানালেও এ দাবি আদায়ে কোনো কর্মসূচি এখনো দৃশ্যমান নয়। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে ভারতীয় পণ্য বর্জন ইস্যু। দলগতভাবে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা না দিলেও বিএনপির অনেক নেতা এর পক্ষে বক্তব্য, বিবৃতি দিচ্ছেন। ফলে ভারতীয় পণ্য বর্জনের ইস্যুতে বিএনপির অবস্থান মিত্রদের কাছে স্পষ্ট নয়। পাশাপাশি দীর্ঘদিনের মিত্র জামাতে ইসলামের সঙ্গে বেশ কয়েক বছর ধরে দূরত্ব তৈরি হয়েছে। দূরত্ব কমিয়ে আন্দোলনে জামাতকে পাশে টানার আবদারও আছে কোনো মিত্র দলের। নির্বাচন বর্জনকারী সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে ঈদুল আজহার পর মাঠের কর্মসূচি
কর্মসূচিতে ফিরতে বিএনপির কাছে প্রস্তাব রেখেছেন মিত্র দলগুলোর শীর্ষ নেতারা। ঐক্যবদ্ধ আন্দোলন হওয়া দরকার, বিচ্ছিন্ন আন্দোলন করার কারণে জোরালো লড়াই করতে পারছি না, যে কারণে সব দলকে নিয়ে একটি প্ল্যাটফর্মে আসার কথা বলেছি। বিএনপির মিত্র দলগুলোর নেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয় ঐক্য গড়ে রাজপথের কর্মসূচির মাধ্যমে নতুন নির্বাচনের দাবি আদায়ের বিকল্প নেই। তবে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, মিত্রদের প্রস্তাবনা নিয়ে দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা হবে। এরপর ফের শরিকদের সঙ্গে বৈঠক করে আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে। কথা হয় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব সাদাত হোসেন সেলিমের সঙ্গে। তিনি বলেন, সবাইকে নিয়ে মাঠের কর্মসূচিতে নামার জন্য বিএনপির কাছে আমরা প্রস্তাব রেখেছি, যাতে মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায় করা যায়। সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মিত্র দলগুলোর সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয় বিএনপি। এই দূরত্ব ঘোচাতে গত 12 মে থেকে মিত্র দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন বিএনপি নেতারা। গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম, পিপলস পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টি, এনডিএম এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারা। এসব বৈঠকে ঈদুল আজহার পর আন্দোলনের বিষয়ে আলোচনা হয়েছে। মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে ভারতীয় পণ্য বর্জন এবং জামায়াতে ইসলামীকে নিয়ে যুগপৎ আন্দোলন ইস্যুতে পক্ষে বিপক্ষে মতামত উঠে এসেছে। এছাড়া কর্মসূচি এবং লিয়াজো কমিটি শক্তিশালী করার প্রস্তাব উঠেছে। সাদাত হোসেন সেলিম বলেন, ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে আমরা বিএনপির সাপোর্ট চাই না, আমরা জনগণের সাপোর্ট চেয়েছি। ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে বিএনপির সঙ্গে আমাদের কোনো বোঝাপড়া নেই। তিনি বলেন, জামায়াতে ইসলামী আন্দোলন সহ যেসব দল আন্দোলনে ছিল সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথের কর্মসূচির কথা বলেছি। ধারাবাহিকভাবে সরকার বিরোধী আন্দোলন করতে হবে। নিত্য প্রয়োজনীয় ইস্যুতে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন, কারণ যুক্তরাষ্ট্রের কাছে জনগণের যে আশা ছিল সেটা পূরণ হয়নি। স্বীকার করি বা না করি, আমরা বিদেশ নির্ভর হয়ে গিয়েছিলাম। বৈঠকে ডান বাম সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়েছে বলেও জানান ফরিদুজ্জামান ফরহাদ। গণ অধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন হওয়া দরকার, বিচ্ছিন্ন আন্দোলন করার কারণে জোরালো লড়াই করতে পারছি না, যে কারণে সব দলকে নিয়ে একটি প্ল্যাটফর্মে আসার কথা বলেছি। ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে বিএনপির অবস্থান সম্পর্কে রাশেদ বলেন, বিএনপি মনে করে জনগণের পক্ষ থেকে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন গড়ে উঠেছে, এর জনপ্রিয়তা আছে এবং জনগণের এই আন্দোলনের পেছনে যৌক্তিকতা রয়েছে। বিএনপির কোনো নিষেধাজ্ঞা নেই, নেতিবাচক মন্তব্য নেই, এ নিয়ে পজিটিভ নেগেটিভ কোনো মন্তব্য করেনি বিএনপি, নিরপেক্ষ ভূমিকা পালন করছে। ফরিদুজ্জামান ফরহাদ বলেন, মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনের কথা বলা হচ্ছে, জনগণকে সম্পৃক্ত করে জনগণের ইস্যু নিয়ে কর্মসূচির কথা বলেছি, বিদ্যুৎ বিল, পানির বিল বন্ধ করার কথা বলেছি। প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, আগামীতে কর্মসূচি ঠিক করা হবে। এ বিষয়ে রাশেদ খান বলেন, মধ্যবর্তী নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না, নতুন নির্বাচন হতে পারে, অনেকে আলোচনায় আনছেন, তবে এটা একটা ফাঁদ হতে পারে, কারণ মধ্যবর্তী নির্বাচনের কথা বলে একটা সম্ভাবনা তৈরি করে আবার এখন যখন এটা বাস্তবায়ন হবে না তখন জনগণ হতাশ হবে। সরকারের পতন ঘটিয়ে আমাদের নতুন নির্বাচনের জন্য কাজ করতে হবে, সেক্ষেত্রে মাঠ পর্যায়ে আন্দোলনের বিকল্প নেই। মিত্র দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হচ্ছে। জোট শরিকরা নানান পরামর্শ ও প্রস্তাব দিয়েছেন। এসব প্রস্তাব ও মতামত নিয়ে বিএনপি নীতি নির্ধারণী ফোরামে আলোচনার পর শরিকদের সঙ্গে আরো বৈঠক হবে। তিনি আরো বলেন, ধারাবাহিকভাবে সরকার বিরোধী আন্দোলন করতে হবে, নতুন আন্দোলন পরিকল্পনার প্রস্তাবনা রেখেছি। এক দফার আন্দোলন নিয়ে আমরা দ্বিধান্বিত। নিত্য প্রয়োজনীয় ইস্যুতে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন, কারণ যুক্তরাষ্ট্রের কাছে জনগণের যে আশা ছিল সেটা পূরণ হয়নি। এখন যুক্তরাষ্ট্রের অরুচি বিএনপির। কিছুদিন আগে বিএনপি যুক্তরাষ্ট্র বলতে অন্ধ থাকতো। যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে ফোন আসলে বিএনপি নেতারা নাওয়া খাওয়া ভুলে ছুটে যেতেন। এমনকি কোনোদিন সকালে মার্কিন দূতাবাসে প্রাতরাশ, রাতে নৈশভোজেও দেখা গেছে বিএনপি বিভিন্ন নেতাদের। মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা অবতার হিসেবে অভিহিত করেছিলেন। যুক্তরাষ্ট্রই বাংলাদেশ গণতন্ত্র এনে দেবে, যুক্তরাষ্ট্র এই সরকারের পতন ঘটাবে, এমন একটা স্থির বিশ্বাস ছিল বিএনপি নেতাকর্মীদের মধ্যে। কিন্তু বিএনপির মধ্যে সেই মোহভঙ্গ ঘটেছে। এখন যুক্তরাষ্ট্রের প্রতি অনাগ্রহী বিএনপি। এটা যেন অনেকটা আঙুর ফল টকের মতো ঘটনা। কদিন আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফর করে গেলেন। তিনি বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেনি। এই সাক্ষাৎ নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের অভিমান। তারা বলছেন ডোনাল্ড লু তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সাবেক যে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। এই স্যাংশনের ঘটনায় বিএনপির উল্লসিত হওয়ার কথা, কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক অনুষ্ঠানে বললেন সম্পূর্ণ ভিন্ন কথা। তিনি বলেন, এটি আরেকটি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এইসব স্যাংশনের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই, উৎসাহ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন নিয়ে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য রাজনীতিতে তীব্র কৌতুকের সৃষ্টি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের উপর নতুন ভিসা নীতি ঘোষণা করেছিল তখন বিএনপি নেতাদের উল্লাস ছিল। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের গণতন্ত্রের প্রতি একটা উপহার, এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র সংহত হবে বলেও তিনি মন্তব্য করেছিলেন। ভিসা নীতি ঘোষণার পর তিনি মার্কিন দূতাবাসে ছুটে গিয়েছিলেন। সেখানে মধ্যাহ্নভোজে মিলিত হয়েছিলেন রাষ্ট্রদূত পিটার ডিহাসের সাথে। সেখানে
সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেছিলেন। এখন হঠাৎ কি হলো? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অরুচি তৈরি হলো কেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি প্রত্যাশা করেছিল 7ই জানুয়ারি নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র রুদ্র রূপ দেখাবে, বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করবে, নির্বাচনকে অগ্রহণযোগ্য বলবে এবং এই নির্বাচনে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে স্বীকৃতি দেবে না। কিন্তু বাস্তবে এসব কিছুই হয়নি। নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র রীতিমতো ইউটার্ন নিয়েছে। তারা বলেছে যে নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়া সত্ত্বেও তারা অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন ইতিবাচকভাবে নেয়নি বিএনপি। এখন তারা মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে বিএনপিকে ধোঁকা দিয়েছে, আর সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপে তারা খুশি নন। কূটনৈতিক মহল মনে করেন যে বিএনপি বা কাউকে ক্ষমতায় আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই কোনো তৎপরতা গ্রহণ করে না। প্রত্যেকটা দেশে তাদের একটা নিজস্ব নীতি ও কৌশল রয়েছে। বাংলাদেশের ব্যাপারে তাদের সুনির্দিষ্ট একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই কর্মপরিকল্পনার অংশ হিসেবেই তারা যা করেছে। তবে গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আন্তর্জাতিক অঙ্গীকার, আর এই অঙ্গীকার পূরণের জন্য তারা বাংলাদেশের বিভিন্ন রকম অবস্থান গ্রহণ করেছিল। আর সেই অবস্থান বিএনপির পক্ষে বা বিপক্ষে যেতে পারে। কাউকে খুশি করা বা কাউকে চাপে ফেলা মার্কিন যুক্তরাষ্ট্রের কাজ নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের জন্য যেটিকে সঠিক বিবেচনা করে সেটি তারা করে থাকে। আর এখন যেহেতু বিএনপি মনে করছেন যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভর করে কোনো কিছু করা যাবে না, এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অরুচি তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।